ফ্রেন্ড সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর টেস্ট পেপারের ম্যাথের 422 ও 423 পেজের 5-এর দাগ থেকে 15 দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব, 9 দাগ এবং 11 দাগ বাদে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো 5 দাগের একটা কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে। তাহলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার নির্ণয় করতে হবে। দেখো লিখবে এইভাবে, মনে করি আসল x টাকা এবং বার্ষিক সুদের হার r%। তাহলে অতএব বার্ষিক r% সরল সুদের হারে x টাকার 2 বছরের সরল সুদ হবে সমান, সূত্র কি, p/100, পিটা হচ্ছে x আর টিটা হচ্ছে 2 বছর বাই 100 সমান 2rx/100। অতএব বার্ষিক r% চক্রবৃদ্ধি হারে x টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে। কি করা আছে দেখো, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি সুদের সূত্র। সমূল চক্রবৃদ্ধি, সেখান থেকে আসল বিয়োগ করা হয়েছে, তখনই পাবো চক্রবৃদ্ধি সুদ। সমূল চক্রবৃদ্ধি সুদের সূত্র কি ছিল, এটা ছিল p(1 + r/100) এখানে p দেওয়া আছে x আর n দেওয়া আছে 2, ওইটা বসানো হয়েছে। ওখান থেকে আসল x বিয়োগ করা হয়েছে, তখনই আমি পেয়েছি চক্রবৃদ্ধি সুদ। এবার দেখো এক্সটা কমন নেওয়া হয়েছে, তাহলে এটাকে লিখতে পারি 1 + r/100² - 1। এবার দেখো a + b² সূত্র, মানে 1² 1 + 2 * a মানে 1 * b মানে r/100 প্লাস b² মানে r/100² - 1। 1 আর 1 কাটবে, ঠিক আছে। এবার দেখো r/100 প্লাস r/100², তাহলে আমি r/100টা কমন নিয়েছি। তাহলে দেখো এটা তো কেটে গেছে, r/100 কমন নিয়েছি, তাহলে 2 * 1 2 পড়ে আছে, আর r/100² ছিল, তাই একটা r/100 পড়ে থাকবে, ঠিক আছে। r/100 এখান থেকে একটা কমন নেওয়া হলে একটা r/100 পড়ে থাকবে, যেহেতু এটা হোল স্কোয়ারে আছে। তাহলে দেখো শর্তানুসারে কি হবে, 2rx/100 সমান দেওয়া আছে 840, এটা 1 নম্বর হবে। আর দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদ xr/100 হোল ইন্টু 2 + r/100 সমান দেওয়া আছে 869.40, ঠিক আছে। 2/1 করে পাই, দাগ টানো। 2 নম্বরে বাম পক্ষ xr/100 হোল ইন্টু 2 + r/100 বাই 1 নম্বরে বাম পক্ষ 2rx/100 সমান 869.40 বাই 840। xr/100 আর xr/100 কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে, এটা বাই 2। আর দেখো এই ক্ষেত্রে দেখো নিচে 100 হবে, একটা শূন্য কাটবে, তাহলে এদিকে পড়ে থাকবে 8694/8400 হবে, ঠিক আছে। মানে 840 × 10 8400 হবে। আর এদিকে rx/100 আর rx/100 কেটে যাবে, এটা বাই 2 হবে, বা 2 + r/100 নিচে হবে 2, আর এখানে হবে 8694/8400, এটা 9 লিখছি, ঠিক আছে। 8694/8400 2 + r/100 সমান 8694/8400 ইন্টু 2, এই 2টা এদিকে গুণ হয়ে যাবে, 4200 হবে, বা
r/100 সমান 8694 বাই 4200, টুটাও দিয়ে গেলে হবে -2। r/100 সমান 4200 লসাগু হবে 8694 মাইনাস 4200 দিয়ে 8400, ঠিক আছে, 8400 হবে 8400। এই দুটো শূন্য কেটে দাও, তাহলে আর সমান হবে, এটা বিয়োগ করলে কত হবে, 294 হবে, আর নিচে হবে 42, ঠিক আছে, 42 সাথে হবে, এটা কিছু না, ঠিক আছে, 42 সাথে, এই দুটো শূন্য আর এটা কেটে দিয়েছি, বা এইভাবে ভাবতে পারো, 100টা সেদিকে গুণ করবে তারপরে কাটবে, কোনো সমস্যা হয়, ঠিক আছে। এবারে 1 নম্বরে আগের মানটা বসিয়ে দেবো, আর সমান 7, 1 নম্বরে বসিয়ে পাই, কী পাবো, ওখানে ছিল 2rx/100 সমান 840, তাহলে 2 গুণিত আর হচ্ছে 7 ইন্টু x/100 সমান 840, বা x সমান হবে 840 ইন্টু 100 বাই 2 গুণিতক 7, 120 হচ্ছে, আর 2 6 12 শূন্য, তাহলে 6000। তাহলে লিখবে এখানে অতএব মূলধন 6000 টাকা এবং বার্ষিক সুদের হার হচ্ছে 7%। ঠিক আছে, এখান থেকে এটা কি বললাম, যেখানে কাটার দরকার নেই, কিন্তু বুঝতেই পারছো যে কি, এই দুটো শূন্য কেটে যাবে, ওই জন্য 42 লিখেছি। আর না হলে একটা কাজ করতে পারো, পরের লাইনে 100টা সেদিকে গুণ করতে পারো, ঠিক আছে। তাহলে আসলের পরিমাণ 6000 টাকা এবং বার্ষিক সুদের হার 7% হবে, এটা লিখে ফেলবে শেষে। তারপরে দেখো, ABC যৌথ হবে এত টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো, খুব ভালো কথা। B এর থেকে 20,000 টাকা বেশি, C এর থেকে 20,000 টাকা বেশি দিল, B এর থেকে বেশি, C এর থেকে বেশি, মোট লাভের পরিমাণ এত টাকা হলে কে কত টাকা লভ্যাংশ পাবে। আচ্ছা, B থেকে এত টাকা বেশি, C এর থেকে এত টাকা বেশি, তার মানে মনে করি C ওই ব্যবসায় দিয়েছে X টাকা, তাহলে B দিয়েছে কত হবে, X প্লাস 20,000 টাকা, আর A কত দিয়েছে তার থেকে 20,000, মানে X প্লাস 40,000 হবে। মনে করি ব্যবসায় C টাকা দিয়েছে X টাকা, অতএব B দিয়েছে কত না এর থেকে 20,000 বেশি, তাই X প্লাস 20,000 টাকা, এবং A টাকা দিয়েছে সমান B এর থেকে 20,000 বেশি, ওই কারণে এটার সঙ্গে আবার 20,000 লিখেছি, তাহলে A দিয়েছে কত, X প্লাস 40,000 টাকা। আচ্ছা, আর তিনজনের বলে দেওয়া আছে মোট টাকার পরিমাণ 1,80,000, এটা বলে দেওয়া আছে। তাহলে শর্ত অনুসারে X প্লাস 20,000, X প্লাস 40,000, ঠিক আছে। $1,80,000, X 3X 40,000 20,000 60,000 সমান 1,80,000, বা 3X সমান হবে 1,80,000 মাইনাস 60,000, বা 3X সমান হবে 1,20,000, বা X সমান হবে 1,20,000 বাই 3 সমান 40,000। তার কি লিখব, অতএব ABC এর মূলধনের অনুপাত হবে সমান। তাহলে এই কত টাকা দিয়েছিল ব্যবসায়, X প্লাস 40,000,
এক্সের মানটা পেয়েছি 40,000, তাহলে 40,000 প্লাস 40,000 যুক্ত সরি ইস টু। আচ্ছা বি হচ্ছে এক্স প্লাস 20,000, তাই 40,000 প্লাস 20,000 ইস টু সি হচ্ছে এক্স টাকা দিয়েছিল, মানে 40,000 দিয়েছিল। তাহলে কত হবে দেখো, এটা 80,000 ইস টু 60,000 ইস টু 40,000। তাহলে 8 ইস টু 6 ইস টু 4, দুই দিয়ে ভাগ করো, 4 ইস টু 3 ইস টু 2। $1,08,000 মধ্যে এ পাবে সমান, বা এ পাবেন সমান 4 বাই আনুপাতিক ভাগার কত হবে, 4/9 হবে, মানে 4 প্লাস 3 প্লাস 2 কত হয়, 9 হয়। টাকা 12 9 108 হয়, 3টা শূন্য, 12 4 48,000 টাকা। বি পাবেন বা বি পাবে 3/9 একই রকম ভাবে। একই রকমভাবে সি পাবে লিখেছি, ঠিক আছে। প্রথমে এ আছে, তাই এই সোজা কী হয় 4/9, মানে 4 প্লাস 3 প্লাস 2 কত হয়, 9 হয়, ঠিক আছে। বির ক্ষেত্রে 3/9 হবে আনুপাতিক ভাগার, আর সির ক্ষেত্রে 2/9 হবে, ঠিক আছে। কলমের মূল্য ডজন প্রতি, মানে 1 ডজন 12টা, ঠিক আছে, প্রতি 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যায়। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল নির্ণয় করো। এটা তোমাদের 385 386 পেজে করে দিয়েছি, ওটা আমার চ্যানেলের প্লে লিস্টে দেখে নিও, ঠিক আছে। তবু এটা আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি অঙ্কটা। আচ্ছা দেখো, মনে করি মূল্য কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা। এখানে লিখতে হবে পেনের মূল্য কমার পূর্বে, ঠিক আছে। প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা, মানে x টাকায় পাওয়া যেত 12টি কলম, ঠিক আছে। x টাকায় পাওয়া যেত 12টি কলম, 1 টাকায় পাওয়া যেত কি 12/x কলম, আর 30 টাকায় কী হবে, বেশি পাওয়া যাবে, ওই জন্য 12 গুণিতক 30/x, 360/x। বর্তমানে কলমের মূল্য ডজন প্রতি কত, x - 6 টাকা। 6 টাকা কমলে বলা আছে না, 6 টাকা, তাহলে বর্তমান x - 6 টাকায় পাওয়া যায় 12টি কলম, তাহলে 1 টাকায় পাওয়া যাবে কি গো 12/x - 6, আর 30 টাকায় পাওয়া যাবে 12 গুণিতক 30/x - 6 সমান 360/x - 6টি কলম। 6 টাকা কমলে বলে দেওয়া আছে না, ওই জন্য x - 6 টাকা করা হয়েছে। তারপর শর্তানুসারে লেখা হয়েছে 3টা কলম বেশি পাওয়া যেত, তাই এখানে 3 লেখা হয়েছে, ঠিক আছে। এটা থেকে এটা বিয়োগ করলে 3 হবে। এবার 360 কমন নেওয়া হয়েছে, দেখো 1/x - 6 - 1/x হবে। এটা লসাগু করলে কি হবে, x হোল ইন্টু x - 6, x গুণ হবে আর মাইনাস অফ x - 6। দেখো -x প্লাস 6 হয়ে যাবে, তো x কেটে যাবে, ওই জন্য 6 লেখা হয়েছে, ঠিক আছে। 360 গুণিত 6/8 সমান 3। তাহলে x² - 6 সমান কী হবে, এটা /3 হবে, 3 2 6 720 এদিকে এসছে, ঠিক আছে, -720 লেখা হয়েছে। ক্যালকুলেশন নিজেরা করবে তোমরা, হয় x - 30 সমান 0 অথবা এটা সমান 0। যেহেতু দাম বা মূল্য ঋণাত্মক হতে পারে না, তাহলে কি এটা হবে না, শুধু অত x = 30 হবে।
অতএব দাম কমার আগে ডজন প্রতি কলমের মূল্য ছিল 30 টাকা। 385 386 পেজে এটা ভালোভাবে বুঝিয়ে দেওয়া আছে, ঠিক আছে। টাকা লেখা আছে, টাকা এটা দেওয়া আছে, সমাধান করতে হবে। বা x + 2 / x - 2 6x - 12 / x + 2 = 5, বা x + 2 / x - 2 সমান, এখানে প্লাস আছে, এটা গেলে মাইনাস হবে, আর যেমন যা আছে। তবে তোমরা এটা a ধরে করতে পারো, এটা a হলে এটা হবে 1/a, সেটা ধরে করতে পারো। লসাগু x + 2 হবে 5x + 5 দিয়ে 10 - 6x + 12। x + 2 / x - 2, আর এটা হবে 10 আর 12 যোগ করলে হয় 22, 5x থেকে 6x - 6 / x + 2। এটার সঙ্গে এটা গুণ হবে আর এটার সঙ্গে এটা গুণ হবে, ঠিক আছে। বা x + 2 এর হোল স্কোয়ার 22 - x হোল ইন্টু x - 2। এটা a + b হোল স্কোয়ার সূত্র, x² + 2 * x * 2 মানে 4x + 2 স্কোয়ার 4, a + b হোল স্কোয়ার ভাঙা হয়েছে, এটা গুণ করো 22x - 44 - x² মানে হচ্ছে +2x। তাহলে x² + 4x + 4 - x² 22x + 2x 24x - 44, x² + 4x + 4 + x² - 24x + 44 = 0। 2x², 4x থেকে 24 - 20x 44 আর 4 যোগ করলে 48, x² - 10x + 24, x² 6 × 4 = 24 আর 6 যোগ করলে 10 হয়, x² - 6x - +4x + 24 = 0। x হোল ইন্টু x - 6 - 4 হোল ইন্টু x - 6 = 0, x - 6 হোল ইন্টু x - 4 = 0, হয় x - 6 = 0 বা x = 6, অথবা x - 4 = 0 বা x = 4। অতএব প্রদত্ত দ্বিঘাত সমীকরণের সমাধান 6 এবং 4। তারপরে দেখো x + yটা x - y এর সঙ্গে সরলভেদে আছে, প্রমাণ করতে হবে এটা এটার সঙ্গে সরলভেদে আছে। বা x + y সমান k হোল ইন্টু x - y, যেখানে এখানে লিখবে যেখানে k হলো অশূন্য ভেদ ধ্রুবক, এই কথাটা লিখবে x - ky। বা এখান থেকে লিখতে পারি, দেখো y + ky আর kx - x, এটা এদিকে নিয়ে এসেছি আর এটাকে সেদিকে নিয়ে গেছি। বা y হোল ইন্টু k + 1 আর x হোল ইন্টু k - 1, এটাকে সাজিয়ে এইভাবে লিখতে পারি x/y সমান k + 1/k - 1। ঠিক আছে, দেখো কেটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, তার মানে এটাও কি হবে গো, অশূন্য ভেদ ধ্রুবক হবে। x/y সমান p, যেখানে p সমান k + 1/k - 1 হলো
অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। ঠিক আছে, মানগুলো বসা কী হবে দেখো, এক্স সমান হচ্ছে পি ওয়াই হবে, পি ওয়াই এর হোল কিউব, নিচে হচ্ছে পি ওয়াই এর হোল কিউব। তাহলে পি কিউব ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব পি কিউব ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব, পি কিউব প্লাস ওয়ান। দেখো এটা কাটবে, পিটা অশূন্য ভেদ ধ্রুবক, তার মানে পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব মাইনাস ওয়ানও কী হবে গো, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে লিখতে পারি এখান থেকে অতএব এক্স কিউব প্লাস ওয়াই কিউব এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সঙ্গে সরল ভেদে আছে। দরকার হলে এটা কাটার পরে আরেকটা লাইন করতে পারো, এখানে ধরো এই জায়গাটা আরেকটা লাইন করে নেবে দরকার হলে, পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা কেটে গেছে, তারপর এটা আরেকবার জাস্ট লিখেছি, পিটা অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এটাও কী হবে গো, অশূন্য ভেদ ধ্রুবক। দেখো এক্স সমান দেওয়া আছে, এক্স ওয়াই এর গুণফল ওয়ান আছে, তবে এটার মান বার করতে হবে। তাহলে ওয়াই সমান হচ্ছে ওয়ান বাই এক্স। দেখো এটা যদি এক্স হয় তাহলে ওয়ান বাই এক্সটা কি উল্টে যাবে, তাহলে উপরে হবে √7 মাইনাস √3 আর নিচে হবে √7 প্লাস √3। এবার তাহলে এক্স প্লাস ওয়াই বের করতে হবে। দেখো লসাগু করলে কী হবে গো, হরগুলোর এটা ইন্টু এটা হবে, তাহলে এটা হোল স্কোয়ার হবে √7 প্লাস √3 হোল স্কোয়ার প্লাস √7 মাইনাস √3 হোল স্কোয়ার। এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বির হোল স্কোয়ার কী হবে, 2 হোল ইন্টু এ স্কোয়ার প্লাস স্কোয়ার। ঠিক আছে, এটা সূত্র ছিল, তোমাদের অনেকবার বলেছি, এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বির হোল স্কোয়ার সমান 2 হোল ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা ক্লাস 7-এ ছিল। ঠিক আছে, আর নিচে হচ্ছে এ মাইনাস বি হোল ইন্টু এ প্লাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। √7 হোল স্কোয়ার 7 আর √3 হোল স্কোয়ার 3, 7 মাইনাস 3, 7 3 10, 10 2 20, 7 3 4, 4 5 20। ঠিক আছে, এটার মান বের করতে হবে, তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3x লিখেছি, একই রকম নিচেও সুদা। ঠিক আছে, এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র, যখন এক্স প্লাস ওয়াই জানা আছে তখন কোনটা লাগাবে গো, এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস 2xy। ঠিক আছে, এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস 2x প্লাস 3x। এক্স প্লাস ওয়াই জানি, তাই এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস 2xy। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে, একটা এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab আর একটা এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে আমি এ প্লাস বি জানি, মানে এক্স প্লাস ওয়াই জানি, তাই এটা কাজে লাগিয়েছি। এক্স প্লাস ওয়াইটা হচ্ছে কত, 5, 5 হোল স্কোয়ার আর মাইনাস 2xy প্লাস 3xy, মানে মাইনাস xy মাইনাস xy, এক্সের মানটা কত 1, এখানেও 5 হবে, মাইনাস 2xy মাইনাস 3xy মাইনাস 5xy, তাহলে -5 ইন্টু xy এর মান হচ্ছে 1,
5 স্কোয়ার 25, 25 থেকে 1 বিয়োগ করলে 24 হবে। 5 স্কোয়ার 25, 25 থেকে 5 বিয়োগ করলে 20 হবে। সেটা -2xy প্লাস 3x, মানে প্লাস xy হবে, প্লাস। ঠিক আছে, তাহলে এটা 26 হবে। আর এটা 25, 5 স্কোয়ার 25, তা থেকে 5 বিয়োগ করলে মানে 5 ইন্টু 1 কত, 5 হয়। 5 ইন্টু 1 5, 25 থেকে 5 বিয়োগ করলে হয় 20। 2 13 26, 2 10 20, 13/10। তারপর দেখো 8-এর দাগের একটা, এটা সমান এটা সমান এটা সমান 1 হলে দেখা হচ্ছে এটা সমান 1। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা সমান 1 হবে, এটা সমান 1 হবে, আর এটা সমান 1। তো এখান থেকে কি লিখতে পারি, a স্কোয়ার বাই বি প্লাস সি সমান 1, বা a স্কোয়ার সমান হবে বি প্লাস সি। একই রকমভাবে এটা সমান 1 হবে, এটা সমানও 1 হবে। তাহলে একইভাবে বি স্কোয়ার সমান সি প্লাস এ হবে, আর সি স্কোয়ার সমান হবে এ প্লাস বি। ঠিক আছে, তাহলে বাম পক্ষ সমান 1/1 প্লাস এ প্লাস, এটা বি হবে। ঠিক আছে, এটা এ দেওয়া আছে, এটা ভুল আছে, এটা বি দেওয়া, মানে 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি এরকম হবে। ঠিক আছে, তোমাদের টেক্সট বুকে আছে, এটা টেক্সট বুকে আছে, দেখে নিও 98 পেজে 10-এর দাগের একটা। ঠিক আছে, কিন্তু আমরা মান জানি কার গো, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারে। তাই দেখো এটার প্রথমটার উপর নিচে এ দিয়ে গুণ করবো, এ বাই এ হোল ইন্টু 1 প্লাস এ। এটার উপর নিচে বি দিয়ে গুণ করবো, আর এটা সি দিয়ে গুণ করবো, সি হোল ইন্টু 1 প্লাস সি। তাহলে এ বাই গুণ করলে কী হবে, এ প্লাস স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার, এটা হবে সি প্লাস সি স্কোয়ার। এর মানগুলো বসিয়ে দাও, এ স্কোয়ারের মান হচ্ছে বি প্লাস সি, বি স্কোয়ারের মান হচ্ছে সি প্লাস এ, সি স্কোয়ার মান হচ্ছে এ প্লাস বি। এ প্লাস বি প্লাস সি প্রত্যেকটা নিচে আছে, লসাগু করলে এ প্লাস বি হবে, আর উপরে হবে এ প্লাস বি প্লাস সি সমান 1, সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। তারপরে দেখো x/y সমান দেওয়া আছে, এটা বার করতে হবে। কী হবে দেখো, বা x/y এর হোল স্কোয়ার সমান a প্লাস 2 a মাইনাস 2 এর হোল স্কোয়ার। এখানে লিখবে উভয় পক্ষকে বর্গ করে পাই, বা এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান এ প্লাস 2 এর হোল স্কোয়ার বাই এ মাইনাস 2 এর হোল স্কোয়ার। যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। এরপরে কী হবে, লব প্লাস হর বাই লব মাইনাস হর, লব প্লাস হর বাই লব মাইনাস, এখানে অবশ্যই লিখতে হবে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। এখন লিখেছিলাম আমি, কি লিখেছিলাম, এটা 2, আচ্ছা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র কি না 2 হোল ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে 2 স্কোয়ার 4, আর এটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, কার সূত্র, 4a ইন্টু বি, মানে এখানে 2 4ab সূত্র। তাহলে 2 কাটবে, এবার যেটা প্রমাণ করতে বলে দেওয়া আছে উল্টে দাও, তাহলে এটাকে উল্টে দিলে হয়ে যাবে, বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4a বাই এ স্কোয়ার প্লাস 4, প্রমাণিত।
প্রক্রিয়া করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই লিখেছি। দশের দাগের একটা প্রমাণ করো যে বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। তোমরা তোমাদের টেক্সট বুকে 63 পেজে পেয়ে যাবে, ঠিক আছে? 63 পেজে এটা এতটা পর্যন্ত হবে। তারপর দেখো এটা তোমাদের আমি এবিটিএস সাজেশানের সেখানে যে প্রয়োগগুলো দেওয়া ছিল প্রত্যেকটা আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে করে দেওয়া আছে, ঠিক আছে? সেখানেও এটা ছিল, সেখানে করে দেওয়া আছে, দেখে নিও, ঠিক আছে? ঠিক আছে, ত্রিভুজ এবিসি এর কোণ এটা সমকোণ, তার মানে এর বিপরীতটা বিসি অতিভুজ, এই বিন্দু থেকে বিসির উপর এটি লম্ব টানা হয়েছে, এগুলো লেখা হয়েছে, প্রমাণ করতে হবে, ঠিক আছে? তার ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল হাফ গুণিতক বিসি গুণিতক এডি হবে, আর ত্রিভুজ এসিডির ক্ষেত্রফল কী হবে? হাফ গুণিতক ডিসি ইন্টু এডি হবে, ঠিক আছে? এটার ক্ষেত্রফল হাফ গুণিতক ডিসি ইন্টু এডি হবে, তাহলে হাফ হাফ কাটবে, এডি এডি কাটবে, বিসি বাই ডিসি, এটা 1 নম্বর দেওয়া হয়েছে। এবার দেখো ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এসিডি পরস্পর সদিশ, তো সেখান থেকে পাওয়া গেছে কি বিসি বাই এসি সমান এসি বাই ডিসি, এখান থেকে ডিসির মানটা কত গো? এসি স্কোয়ার বাই বিসি, 1 নম্বরে বসিয়ে দেওয়া হয়েছে ডিসির পরিবর্তে। লবের বিসিটা উপরে গেলে কি হয়ে যাবে? বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার, প্রমাণিত, ঠিক আছে? সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1 দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। বা সাইন থিটা সমান হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, বা সাইন থিটা সমান হবে কস স্কোয়ার থিটা, যেহেতু আমরা কি জানি গো? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। খেয়াল করে এখান থেকে কস স্কোয়ার থিটা কী হবে? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখান থেকে লেখা হয়েছে, ঠিক আছে? অতএব আচ্ছা, বাম পক্ষ সমান কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা, এটা যেমন হচ্ছে রাখবো, এটাকে লিখবো দেখো কস স্কোয়ার থিটার হোল স্কোয়ার, মানে 2 2 4, ঠিক আছে? এর মানটা কত? সাইন থিটা, তার হোল স্কোয়ার, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1 হবে, সমান ডান পক্ষ, প্রমাণিত, ঠিক আছে? এটা আমি আর এক রকম প্রমাণ করে দিচ্ছি, ঠিক আছে? আর এক রকম দেখো, এরপরে কি করব? উভয় পক্ষে বর্গ করে দেবো, কি হবে? সাইন স্কোয়ার থিটা হবে, আর এখানে হবে কস স্কোয়ার থিটা হোল স্কোয়ার হবে, তাহলে বা সাইন স্কোয়ার থিটা মানে কি গো? 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর এটা 2 2 4, কস টু দি পাওয়ার 4 থিটা, ঠিক আছে? তাহলে অত এখান থেকে কী লেখা যাবে? এটা সেদিকে প্লাস হয়ে যাবে, 1 পড়ে থাকবে, ঠিক আছে? এটা করলেও হবে, এটা প্লাস হয়ে যাবে আর 1টা পড়ে থাকবে, এতটা করতে হবে, তারপর এইরকম করলেও হবে বা সেটা করলেও হবে। তারপরে এটা মান বের করতে হবে। এখনও পর্যন্ত যাদের মানগুলো ভালো মতো মুখস্থ হয়নি বা রেডি করতে পারোনি, তারা অবশ্যই এক্ষুনি 30 বার করে কান ধরে টুস করো, পরীক্ষার কার বেশি দিন হাতে নেই, ঠিক আছে? টেবিল তৈরি করা শিখতে হবে ভালো করে। আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে দেখবে ক্লাস 10-এর টেক্সট বুক বলে, সেখানে মান নির্ণয় করা সহজ পদ্ধতি দেখানো আছে, ঠিক আছে? সেভাবে করতে পারো যেমন খুশি। দেখো এখান থেকে এক্সের মান বার করতে হবে, বা এক্স গুণিতক সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2, কস 30 ডিগ্রি মানে সাইন 60 √3/2 হোল স্কোয়ার, tan 45 ডিগ্রি মানে 1 এর হোল স্কোয়ার, sec 60 মানে cos 60 উল্টো মানে 2 হবে, cosec 60 সাইন 60 উল্টো মানে 2/√3 হবে।
রুট থ্রি স্কোয়ার 3 হবে, 2 স্কোয়ার 4 হবে, 2 গুণিত রুট থ্রিটা উপরে যাবে, 1 স্কোয়ার তো 1, তাই 2 গুণিত এটা উপরে যাবে, রুট 3/2, 2 কাটবে, ঠিক আছে। বা এক্স ওয়ান কী হবে দেখো, রুট 3 ইন্টু 4 2 8/3 রুট 3, মানে যে 3 রুট 3, রুট 3 কাটবে, তাহলে হবে 8/3, মানে 2 পূর্ণ 2/3 হবে। অতএব এক্স সমান হবে 2 পূর্ণ 2/3, 3 দিয়ে 6, 2 যোগ 8/3, ঠিক আছে। জাস্ট মানগুলো বসানো হয়েছে। এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। সমান সেক থিটা মানে 1/cos থিটা হবে, সাইন থিটা মানে কি গো, সাইন অফ 90 ডিগ্রি মাইনাস, আচ্ছা সাইন থিটাকে সাজাই আগে, 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি, 73-এর পরিবর্তে এটা লেখা আছে, ঠিক আছে। 73-এর পরিবর্তে এটা লেখা আছে, সাইনটা যেমন আছে তেমন, তাহলে 1/cos 17 ডিগ্রি মাইনাস সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা কী হয়, cos থিটা, তাহলে cos 17 ডিগ্রি লসাগু হবে, আর পুরো 1 মাইনাস cos 17 ডিগ্রি, আর 1 মাইনাস cos থিটা কী হয়, সাইন স্কোয়ার থিটা হয়, আবার cos থিটা মনে হয় √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। এই অভেদটা ভালো করে মনে রাখবে, যেহেতু cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, এখান থেকেই লিখেছি, ঠিক আছে। এখান থেকে দেখো 1 মাইনাস cos স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা আসতেছে, ঠিক আছে। আবার cos স্কোয়ার থিটা কী হবে গো, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, থিটা সূক্ষ্ম কোণ ক্লাস 10-এর ক্ষেত্রে, তাই কী হবে, √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে, মানে cos থিটা সমান হবে √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। মানগুলো বসাও, সাইন 17 ডিগ্রি মান হচ্ছে x/y দেওয়া ছিল, তাহলে x² হবে, আর নিচে হবে 1 মাইনাস x²/y², তাহলে x²/y², আর নিচে হবে y² মাইনাস x²/y², ঠিক আছে, y² মাইনাস y² মাইনাস x²/y², এটা এই, ঠিক আছে। সাইন 17 ডিগ্রি মানটা বসানো হয়েছে, আর কিছু না, সমান x²/y² ইন্টু y/√y² মাইনাস x², x² এটা কাটাকাটি হলো y হোল ইন্টু y ইন্টু √y² মাইনাস x², সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। দেখো এটা কীভাবে এলো, দেখো এই স্টেপটা, মানে এরপরে এখানে একটা স্টেপ হবে, এখানে না লিখে পরে লিখবে x²/y², আর দেখো y²টা বর্গমূলের বাইরে লিখে হবে গো, y হবে, এটা যেমন আছে √y² মাইনাস x², তাহলে এটা কি উল্টে যাবে না, পরের লাইন কী হবে, এটা উল্টে যাবে, y/, হবে √y² মাইনাস x², ওইটা লিখেছি ওখানে, ঠিক আছে। তারপরে এই অঙ্কটা 13 দাগের একটা, এটা তোমরা আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে দেখে নেবে, করে দেওয়া আছে, 404-5 নম্বর পেজে অঙ্ক, ঠিক আছে, 404-5 নম্বরগুলো থাম্বেল আছে, সেখানে দেখে নেবে, ঠিক আছে। 13 দাগে রেখে সেখানে করে দেওয়া আছে, জেনকিন্স স্কুলের, ঠিক আছে, করে দেওয়া আছে 13 দাগের একটা, 404-405 নম্বর পেজে, ঠিক আছে, দেখে নেবে এটা, এই অঙ্কটা, ঠিক আছে, এটা সেখানে ভালোভাবে বুঝিয়ে করে দেওয়া আছে।
এটা সমান্তরাল এটা হবে, আর ভূমিতলের সঙ্গে 90 ডিগ্রি কোণে উড়োজাহাজটি উঠতিছে ধরে নিতে হবে। ঠিক আছে, তাহলে এটা 60 হলে এটা 60 হবে একান্তর কোণ, এটা 30 হলে এটাও 30 হবে। তাহলে এই ত্রিভুজ থেকে কী হবে, tan 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি। আবার এই এবিডি ত্রিভুজের ক্ষেত্রে tan 30 ডিগ্রি সমান এই লম্ব বাই ভূমি, মানে বিসি প্লাস সিডি। এই দুটো সম্পর্ক থেকেই ক্যালকুলেশনটা করা হয়েছে। আর এটা 90 ডিগ্রি হচ্ছে, তাই এই ত্রিভুজের ক্ষেত্রে এর বিপরীত হবে অতিভুজ এটা। আবার এবিডি ত্রিভুজের ক্ষেত্রে এর বিপরীত এডি হচ্ছে অতিভুজ। ঠিক আছে, আর এই কোণের সাপেক্ষে হচ্ছে, তাহলে এটা ভূমি হবে, এটা লম্ব। এই কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা লম্ব। 120 মিটার দূরবর্তী দুটি স্তম্ভের একটির উচ্চতা অপরটির দ্বিগুণ। স্তম্ভ দুটির মধ্যবর্তী বিন্দু থেকে দেখলে স্তম্ভ দুটির চূড়ার উন্নতি কোণ দুটি পরস্পরের পূরক কোণ হয়, মানে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়। স্তম্ভ দুটির উচ্চতা নির্ণয় করো। ধরো সাপোজ এটা মধ্যবিন্দু, এটা থিটা, এটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। এটা এবি, এটা সিডি, টোটালটা হচ্ছে কত, 120 মিটার। ঠিক আছে, এটা মধ্যবিন্দু, তাই এটা 60 হবে। আচ্ছা, এটা ধরো এবি ই, বিডি হচ্ছে 120, তাহলে এটা 60 হবে, এটাও 60 হবে। এটা মধ্যবিন্দু বলে দেওয়া আছে। আর কোণ দুটা পরস্পর পূরক কোণ বলে দেওয়া আছে, তাহলে এটা থিটা হলে এটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। আর একটার উচ্চতা আরেকটার দ্বিগুণ বলে দেওয়া আছে। মনে করি ছোট স্তম্ভের উচ্চতা, ছোট স্তম্ভটির উচ্চতা x মিটার। ঠিক আছে, তাহলে এটা কত হবে গো, 2x মিটার হবে। অতএব বড় স্তম্ভটির উচ্চতা হবে, তার দ্বিগুণ বলে দেওয়া আছে, 2x মিটার। আর কি চিত্র থেকে পাই, চিত্র থেকে কি বলে দেওয়া আছে, বিডি সমান 120 মিটার। এইটা মধ্যবিন্দু, যেখান থেকে দুটো স্তম্ভের উন্নতি কোণ হচ্ছে দেখা যায়। ঠিক আছে, এই উন্নতি কোণ দুটা কি পরস্পরের পূরক কোণ বলে দেওয়া আছে। তাহলে মনে করি কোণ এ ইবি সমান থিটা, তাহলে অতএব কোণ সিইডি কি হবে, 90 ডিগ্রি মাইনাস থিটা। আর বিডি 120 মিটার, ইটা মধ্যবিন্দু, তাহলে অতএব বিই সমান ইডি সমান হচ্ছে 120/2 মিটার সমান হচ্ছে 60 মিটার হবে। হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কের ক্ষেত্রে ধরে নিতে হবে স্তম্ভ, তালগাছ, টাওয়ার এগুলো সব কি ভূমিতলের উপর লম্বভাবে দাঁড়িয়ে আছে। তাহলে সমকোণী ত্রিভুজ এ বিই থেকে পাই tan থিটা সমান, এই কোণের সাপেক্ষে এটা ভূমি আর এটা লম্ব, আর 90 ডিগ্রির বিপরীত ভাগ অতিভুজ। তাহলে tan থিটা সমান কি পাবো, এবি বাই বিই। বি হচ্ছে 60 মিটার আর এটা হচ্ছে 60 মিটার। এটা হচ্ছে মধ্যবিন্দু। ঠিক আছে, ধরে লিখে দেবে যে এই হলো মধ্যবিন্দু। সমকোণী ত্রিভুজ এ বিই থেকে পাই tan থিটা সমান কি হবে, এবি বাই বিই, এবি বাই বিই বা tan থিটা সমান এক্স বাই 60, 1 নম্বর। আবার সমকোণী ত্রিভুজ সিডিই থেকে পাই, সমকোণী ত্রিভুজ সিডিই থেকে পাই কি হবে,
tan অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সিডি বাই ইডি বা cos থিটা সমান সিডি হচ্ছে 2x আর ইডি হচ্ছে 60। আর 2 নম্বর 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই tan থিটা গুণিত cot থিটা x বাই 60 গুণিত 2x বাই 60। tan থিটা cot থিটা পরস্পর অনন্য হয়, মানে cot থিটা কি হয় 1 বাই tan থিটা, কাটাকাটি হলে 1 হয়ে যাবে। একটা লাইন করবো আমি, দেখো 1 বাই 2 3 60 x ইন্টু এক্স কী হবে x স্কোয়ার, আর এটা 60 মানে কী করো 30 2 60, আর এটাও 30, কাটাকাটি হবে। তাহলে এখান থেকে লিখতে পারি x স্কোয়ার সমান 30 ইন্টু 30 ইন্টু 2। স্তম্ভের দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, তাহলে অতএব x সমান হবে কী হবে 30√2। তাহলে অতএব লিখবে ছোট স্তম্ভটির উচ্চতা 30√2 মিটার এবং বড় স্তম্ভটির উচ্চতা তার দ্বিগুণ, মানে 30 দিয়ে 60√2 মিটার হবে, 60√2 মিটার। এখানে লিখবে যেহেতু স্তম্ভের উচ্চতা ঋণাত্মক হতে পারে না, তাহলে লিখবে কি অতএব ছোট স্তম্ভটির উচ্চতা 30√2 মিটার এবং বড় স্তম্ভটির উচ্চতা তার দ্বিগুণ, মানে 30 দিয়ে 60√2 মিটার। ঠিক আছে। দেখো 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধগোলাকৃতি ঘনবস্তুটিতে ধাতু আছে সমান কী হবে আয়তনের সূত্র, অর্ধগোলকের 2/3 পাই, পাইয়ের মানটা বসানো হচ্ছে 22/7 ইন্টু আর এর হোল কিউব, আরটা হচ্ছে 2। 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধগোলাকৃতি ঘনবস্তু থেকে সর্বাধিক আকারের যে গোলকাকৃতি অংশটি কেটে নেওয়া হবে তার ব্যাস হবে 2 সেমি। ঠিক আছে, মানে ব্যাস হবে 2 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে তার অর্ধেক। দেখো ছবিটা এইরকম আসবে, এটা অর্ধগোলাকৃতি, তার অর্ধগোলাকৃতি অংশটির এটা হচ্ছে ব্যাসার্ধ, সেটাই দেখো সেখান থেকে যে সর্বাধিক আকারের গোলাকাকৃতি অংশটি কেটে নেওয়া হয়েছে সেটা কি ব্যাস, মানে গোলকের ব্যাসটা হচ্ছে অর্ধগোলকের ব্যাসার্ধ হচ্ছে, বোঝা গেছে। তাহলে তো গোলাকৃতি অংশটির ধাতু আছে সমান, ঠিক আছে, গোলক আকৃতি লিখতে পারো, গোলক আকৃতি ঘনবস্তুটিতে ধাতু আছে সমান 4/3, পায়ের মানটা 22/7 ইন্টু 1 এর হোল কিউব। তাহলে অতএব অবশিষ্ট অংশ ধাতু আছে, অর্ধগোলকের আয়তন থেকে গোলকের আয়তনটা বিয়োগ করে দেওয়া হয়েছে, এটা 1 এর কিউব 1 বলে আর লেখা হয়নি। ঠিক আছে, আর একটা এখানে লিখে নিতে পারো 4/3 গুণিত 22/7 ইন্টু 1 এর কিউব 1, এখানে ঘন সেমি। এরপরে দেখো 22/7 × 21, আর এখানে 22/7 × 21 কমন নেওয়া হয়েছে, তাহলে 2 এর কিউব 8 আর 2 16 -4। অতএব প্রতি ঘন সেমি ধাতুর মূল্য 7 টাকা হলে অবশিষ্ট অংশের মূল্য হবে 7 দিয়ে গুণ করে দেওয়া আছে, 7 3 21, 3 4 12, 22 4 88 টাকা। দেখো একটা নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা দেওয়া আছে 20 সেমি, তির্যক উচ্চতা দেওয়া আছে, মানে এখান থেকে ব্যাসার্ধ বার করতে হবে তবেই আমি আয়তন পাবো। শঙ্কুর সমান আয়তন বিশিষ্ট একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেমি দেওয়া আছে, চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য বার করতে হবে। মনে করি চোঙটির ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য কি একক দেওয়া আছে এখানে সেমি, আর সেমি হবে। ঠিক আছে, আর চোঙটির উচ্চতা দেওয়া আছে 15 সেমি, এখানে লিখবে চোঙটির উচ্চতা 15 সেমি, অতএব চোঙটির আয়তন
চৌংটির আয়তন হবে সমান পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু উচ্চতা হচ্ছে 15, তাহলে ঘন সেমি। আচ্ছা, এবার শঙ্কুর কি দেওয়া আছে, তির্যক উচ্চতা দেওয়া আছে, এটা দেওয়া আছে 25, আর কি দেওয়া আছে, উচ্চতা 20 সেমি দেওয়া আছে, এটা 20 সেমি দেওয়া আছে। তাহলে শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধ বের করতে হবে, ঠিক আছে। অতএব শঙ্কুটির ভূমিতলের ব্যাসার্ধ হবে সমান 25 হোল স্কোয়ার মানে তির্যক উচ্চতা হোল স্কোয়ার মানে অতিভুজের হোল স্কোয়ার মাইনাস 20 হোল স্কোয়ার সেমি। 25 হোল স্কোয়ার 625, 20 স্কোয়ার 400, তাহলে 225 সমান হবে 15 সেমি। তাহলে শঙ্কুটির ভূমিতলে ব্যাসার্ধ 15 সেমি আর উচ্চতা দেওয়া আছে 20 সেমি, তাহলে শঙ্কুটির আয়তন পেয়ে যাব। অতএব শঙ্কুটির আয়তন হবে সমান 1/3 পাই ইন্টু ব্যাসার্ধ মানে 15 হোল স্কোয়ার ইন্টু উচ্চতা 20 দেওয়া আছে, আয়তন ঘন সেমি হয় আর ক্ষেত্রফল হলে বর্গ সেমি হয়, ঠিক আছে। ঘন আর বর্গ এগুলো মনে মাথায় রাখতে। তাহলে শর্তানুসারে দুটোর আয়তন সমান বলে দেওয়া আছে, তাহলে পাই গুণিতক আর স্কোয়ার ইন্টু 15, 1/3 পাই 15 হোল স্কোয়ার ইন্টু 20, বা পাই পাই কাটবে, তাহলে এখান থেকে কী পাবো দেখো, আর স্কোয়ার সমান পাবো 1/3 ইন্টু পাই পাই তো কাটবে 15 স্কোয়ার মানে 15 ইন্টু 15 ইন্টু 20, এবার এই 15টা এদিকে গেলে 1/15 হবে, তাহলে 15 কাটবে 3 5 15, তাহলে বা আর স্কোয়ার সমান হবে 5 20 100 মানে 10 হোল স্কোয়ার, অথবা আর সমান হবে 10। এখানে লিখতে পারো যেহেতু ব্যাসার্ধ কি ধনাত্মক হয়, সাইডে লিখে দিতে পারো। তাহলে শঙ্কুটির ব্যাসার্ধ লিখবে, সরি শঙ্কুটির নয় চোঙটির লিখবে, অতএব চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি, অতএব চোঙটির ব্যাসের দৈর্ঘ্য হবে সমান, চোঙটির ব্যাসের দৈর্ঘ্য কী হয়, ব্যাসার্ধের দ্বিগুণ হয়, 2 × 10 সেমি 20 সেমি। ভালো করে পরিমিতি অঙ্ক করার সময় একই এককে ট্রান্সফার করা, ব্যাস ব্যাসার্ধ এগুলো দেখে অঙ্কগুলো করবে পরীক্ষা হলে, ঠিক আছে। চৌটির ব্যাসের দৈর্ঘ্য হবে সমান ব্যাসার্ধের দ্বিগুণ 20 সেমি। এই অঙ্কটা আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে দেখে নেবে, এবিটিএস সাজেশানে, এবিটিএস সাজেশান দেখবে, সেখানে পরিমিতির একটা মানে ভিডিও আছে, সেই পরিমিতির ভিডিওতে করে দেওয়া আছে, এবং এটা আগে অনেকগুলো পেজে ছিল, ঠিক আছে। এই অঙ্কটা খুব অনেকবার আছে, এই অঙ্কটা রিপিট আছে, এটা অনেকবার করেছি অঙ্কটা না। মনে করি বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য বড় আর ধরেছি, আর কেটে নেওয়া নতুন গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ছোট আর, তাহলে বড় গোলকের আয়তন আর বড় গোলকের বক্রতলের ক্ষেত্রফল, কেটে নেওয়া নতুন গোলকের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল। এবার কি বলে দেওয়া ছিল, যে কেটে নেওয়া নতুন গোলকটির বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের অর্ধেক, মানে আগের গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক, তাই আগের গোলকের অর্ধেক করা হয়েছে, এখান থেকে এটা পেয়েছি। তাহলে অবশিষ্ট গোলকের আয়তন কি করা হয়েছে না, বড় গোলকের আয়তন থেকে কেটে নেওয়া গোলকের আয়তন বিয়োগ করা হয়েছে, 4/3 পাই কমন নেওয়া হয়েছে, আর এর মানটা এটা বসিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে অতএব কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তন অনুপাত হবে, কেটে নেওয়ার সঙ্গে তাই আগে কেটে নেওয়ার আয়তন হবে, তারপর অবশিষ্ট গোলক, ঠিক আছে। তো বইতে যে অ্যান্সারটা দেওয়া আছে তোমাদের, মানে পর্ষদের বইতে ওটা ভুল দেওয়া আছে, কিন্তু টেক্সট বইতে এটা দেওয়া আছে, দেখবে এটা টেক্সট বইয়ের অঙ্ক, তো সেখানে এটা দেওয়া আছে। এটা কেটে গেছে, আর কিউ কেটে গেছে, তাহলে 1:, এটা হবে। এবিটিএস সাজেশানে করে দেওয়া আছে। এটা 2 অঙ্কটা আরেকবার দেখে নাও। এটা অনেকগুলো পেজে আছে,
ঠিক আছে, এই অঙ্কটা 8-এর দাগ তোমাদের টেক্সট বুকের 337 পেজে আছে। এটা অনেকগুলো পেজে আছে এবিটিএ এবং পর্ষদের বই। যদি এতটা পর্যন্ত করো, ঠিক আছে, এতটা পর্যন্ত করলে তারপরে এটা করলেও হবে, আর না হলে এতটা পর্যন্ত টেবিল করলে এটা করবে শুধু। তারপরে দেখো এই অঙ্কটা মধ্যমা বের করতে হবে, ঠিক আছে, এটা দেওয়া আছে। তাহলে মধ্যমা বের করতে হলে বের করতে হয় কি, ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচকে। তাহলে প্রথমে 4টা 4 লিখবে, 4-এর সঙ্গে 7 যোগ করলে 11, 11 × 10 = 21, 21 × 15 = 36, 36 × 10 = 46, 8 যোগ করলে 54, 54 × 5 = 59। এটা হবে n। তাহলে n/2 59/2 29.5। তাহলে দেখো 29.5-এর থেকে ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা কত হবে? 36 হবে, যা 30 থেকে 40 এই শ্রেণীর মধ্যে আছে। 36 যা 30 থেকে 40 শ্রেণীর মধ্যে আছে। তাহলে অতএব মধ্যমা শ্রেণীটি হলো 30 থেকে 40, ঠিক আছে। তাহলে খেয়াল করো, এখানে এল হবে 30, এইচ হবে 40 থেকে 30 বিয়োগ করলে 10, আর এন তো 59, আর সিএফ কী হবে গো, এটা মধ্যমা শ্রেণী যেহেতু সিএফটা আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, আর এফটা হচ্ছে 15 হবে, ঠিক আছে। মানে এই শ্রেণীর মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে এফ, আর সিএফটা হচ্ছে আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে কি লিখবো, নির্ণেয় মধ্যমা এল প্লাস n/2 - CF/F ইন্টু এইচ। তাহলে এল হচ্ছে 30 প্লাস n/2 হচ্ছে 29.5, সিএফটা হচ্ছে আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, মানে মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, আর এফটা হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা 15 ইন্টু এইচ হচ্ছে 40 থেকে 30 বিয়োগ করলে 10, সমান কত হবে? 30 প্লাস 29.5 থেকে 21 বিয়োগ করলে হয় 8.5 ইন্টু 10 বাই হচ্ছে 15, সমান 30 প্লাস 10 গুণ করলে 85/15, 5 × 3 = 15, 17 × 5 = 85। তাহলে 30 প্লাস 17কে 3 দিয়ে ভাগ করতে হবে, 17কে 3 দিয়ে ভাগ করো, 3 × 5 = 15, 2.0, 318, 2.0, 318, 2.0 চলতে থাকবো, ঠিক আছে। তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত 5.67 প্রায় 5.67, তাহলে যোগ করলে কত হবে? 35.67 প্রায়, ঠিক আছে, চলতে থাক। তাহলে অতএব প্রদত্ত তথ্যের মধ্যমা হচ্ছে 35.67 প্রায়। তারপরে দেখো এই তথ্যের সংখ্যাগুরুমান বার করতে হবে, খুব ইম্পর্টেন্ট এটাই বছর, ঠিক আছে। দেখো 54-এর পর 55, 64-এর পর 65, 1 করে গ্যাপ আছে, 1কে 2 দিয়ে ভাগ করো, 0.5 প্রত্যেকটা শ্রেণীর নিম্ন শ্রেণীসীমা থেকে বিয়োগ হবে আর ঊর্ধ্ব শ্রেণীর সঙ্গে যোগ হবে, নিম্ন থেকে বিয়োগ আর ঊর্ধ্বের সঙ্গে যোগ। তাহলে 45 থেকে 0.5 বিয়োগ করলে হবে 44.5, এটা যোগ করলে হবে 54.5। একই রকম 54.5 থেকে 64.5, 64.5 থেকে 74.5, 74.5 থেকে 84.5, তারপরে 84.5 থেকে 94.5, 94.5 থেকে 104.5। এইবার দেখো এর পরের কাজটা হবে, তোমাকে দেখতে হবে সর্বাধিক পরিসংখ্যা, এখানে দেখো 32, এটাই হবে
F1, তার আগেরটা হবে F0, এর পরেরটা হবে F2। তাহলে এটা লিখতে হবে প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা হলো 32, অতএব সংখ্যাগুরুমান সংবলিত শ্রেণীটি হলো এইটা, এই কথাটা লিখতে হবে। প্রদত্ত পরিসংখ্যা বিভাজন তালিকায় সর্বাধিক পরিসংখ্যা 32, অতএব সংখ্যাগুরুমান সংবলিত শ্রেণীটি হলো কি গো, ওই 32-এর সোজা যেটা আছে এইটা, ঠিক আছে। তার নির্ণয় সংখ্যাগুরুমান কী হবে, সূত্র হচ্ছে L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু এইচ, এইচ হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। তাহলে এল কোনটা, 74.5, F1 হচ্ছে 32, F0 হচ্ছে 19, 2F1 মানে 2 গুণিত 32 মাইনাস 19 আর F2 হচ্ছে 12, এইচ, এইচ হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, মানে এটা 84.5 থেকে 74.5 বিয়োগ করো 10 হবে, তাহলে 74.5 যুক্ত বিয়োগ করলে 13, 13 10 130, 13 আর 13 10 গুণ করলে 130, আর এটা 32 2 64, 19 12 31, তাহলে কত হবে 74.5 যুক্ত 130 বাই 33, 130কে 33 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। 130কে 33 দিয়ে ভাগ করো, 33 4 132, 33 3 99, 131.0, 33 9, 9 3 27, 9 3 27 2 দশক, 9 3 27 297, 13.0, 33 3 99, 31.0, 9 297, 13 চলতে থাকবে। আমি 2 দশমিক স্থান পর্যন্ত নেব, তাহলে 9 আছে তাই 1 যোগ হবে এখানে 3.94 হবে, ঠিক আছে, 3.94, তাহলে সমান হবে 74.5 প্লাস 3.94, এটা যোগ করতে হবে। কীরকম যোগ করবে দেখো, 74.5 আর 3.94, এখানে শূন্য বসে দাও, 4 হাতের দশক 8। আমার একটা টিউশন আছে, খুব দেরি হয়ে গেছে তাই একটু তাড়াহুড়া করলাম, ঠিক আছে, কিছু মনে করো না কেউ। তাহলে 78 দশমিক কত বলে তো 44 প্রায়। এবছর এটা খুব ইম্পর্ট্যান্ট, দেখো 54-র উপর 55, 64-র উপর 65, এক গ্যাপ আছে, 1কে 2 দিয়ে ভাগ করো 0.5, প্রত্যেকটা শ্রেণীর নিম্ন থেকে বিয়োগ আর ঊর্ধ্ব শ্রেণীর সীমার সঙ্গে যোগ করা হয়েছে। তারপরে তোমাকে দেখতে হবে সর্বাধিক পরিসংখ্যা, সেটা হবে F1, আগেরটা F0, পরেরটা F2, যেটা সর্বাধিক সেই সাথে সংখ্যাগুরুমান শ্রেণী, মানে সংখ্যাগুরুমান সংবলিত শ্রেণী, এটা হবে L, আর এটা থেকে এটা বিয়োগ করলে পাবে H পাবে। আশা করি প্রত্যেকটা অঙ্ক তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।